বৈশাখ মাস, গরমের তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। এক ফুটো ঝড় বৃষ্টিরও যেন কোনো নামগন্ধ নেই। অনেকক্ষণ যাবৎ বসে আছি। বিনয়ের আসার কথা 5টায়, অলরেডি 15 মিনিট লেট। এখনো তার টিকিটারও দেখা নেই। বলতে না বলতেই ওই দূরে উদয় হলো মহাশয়ের। দুঃখিত ভাই, তোকে অনেকক্ষণ বসে থাকতে হলো। এমনিতেই অফিস থেকে বেরোতে লেট, তার উপর রাস্তায় কোনো রিক্সাও পেলাম না। আচ্ছা ঠিক আছে, হাতে ওটা কি রে? একটা গিফট কিনলাম নীলাঞ্জনার জন্য। কি ব্যাপার, হঠাৎ বউয়ের জন্য গিফট? আর এতে তেমন কিছু নেই। আমি অনিক, পাশের জন আমার বন্ধু বিনয়। কলেজ লাইফে পরিচয়। গ্র্যাজুয়েশন শেষ করে দুজন কলকাতা শহরের দুটো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছি। আজ শনিবার, সপ্তাহের এই দিনটায় আমরা দুজন এই চায়ের দোকানে দেখা করি। মাস 6 আগে বিনয়ের বিয়ে হয়েছে। পাত্রী নীলাঞ্জনা, আমাদেরই কলেজের সহপাঠী। ক্লাসের সুন্দরী মেয়েদের মধ্যে নীলাঞ্জনা ছিল অন্যতম। যেমন তার রূপ, তেমনই তার প্রজ্ঞা। বিনয় অবশ্য কম ছিল না। প্রতিবার ক্লাস টেস্টে ফার্স্ট হয়ে শিক্ষকদের কাছ থেকে ভূয়সী প্রশংসা করত সে। সুজীবের সাথে কথা হলো আজ সকালে। ও নাকি বিজয়নগরে একটা পুরনো বাড়ি কিনেছে। তোকে আর আমাকে যেতে বলেছে। তোর ফোন নাকি বন্ধ ছিল সকালে, তাই তোর সাথে যোগাযোগ করতে পারেনি। হ্যাঁ, ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। কাল থেকে তো গ্রীষ্মের ছুটি, চল কটা দিন ঘুরে আসি। ছুটি তো আমিও পেয়েছি। কখন যাবি ভাবছিস? তুই বললে কালই যাওয়া যায়। দাদা, আমাদের 2 কাপ চা দিন। আজ আর চা খাবো না, যা গরম পড়েছে। চল তবে, ঠান্ডা কিছু খাওয়া যাক। পরদিন বিকেলবেলা আমরা দুজনে রওনা হলাম বিজয়নগর অভিমুখে। ইটবালের শহরে দেয়ালের 4 কোণে আবদ্ধ জীবনটা অনেকদিন ধরে ছুটি চাইছিল। এবারে বন্ধুর নিমন্ত্রণও রক্ষা হলো, সঙ্গে আমারও খানিকটা মানসিক বিশ্রাম। এই কবছরে মানসিক ঝঞ্ঝার কম উৎপাত ছিল না। প্রতিমধ্যে সন্ধ্যা নেমে এলো। পাখিরা ফিরছে তাদের আপন নিড়ে। শহরের কোলাহল মুক্ত নীরবতায় পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে বেশ লাগছে। একটু পর ঠান্ডা হাওয়া বইতে লাগলো, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি। আচ্ছা, সুজিতের কি অবস্থা? মাস 2 আগে কথা হয়েছিল, কোনো একটা নেটওয়ার্ক কোম্পানিতে নাকি চাকরি পেয়েছে। যাক, এতদিনে ওর মায়ের স্বপ্নটা পূর্ণ হলো। আচ্ছা, বিশালের কোনো কুচ পেয়েছিস? ওর নাম্বারে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু ওর কোনো কুচ পাওয়া যায়নি। আমিও মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। মাস 4 আগে ওর বাড়িতেও গিয়েছিলাম। পরিবারের সাথেও নাকি ওর কোনো যোগাযোগ নেই। অবস্থা দেখে যা বুঝলাম, এই ঘটনায় আঙ্কেল আন্টিও খুবই ভেঙে পড়েছে। ভেঙে তো পড়বেই। সবার আশার প্রদীপ ছিল বিশাল। সেই ছেলেই এমন হঠাৎ করে উদাও। মা বাবা কি সহজে মেনে নিতে পারবে? সেটাই। গুড়ি গুড়ি বৃষ্টি মুহূর্তেই রূপ নিল প্রবল বৃষ্টিতে। আকাশে মেঘের তীব্র ঘনঘটা, চোখ ঝলসানো বিদ্যুতের ঝলক। মেঘের লীলায়, বজ্রের গর্জনে, বিদ্যুতের স্ফুরণে ও প্রবল ভারী বর্ষণে প্রকৃতিতে যেন প্রলয় তাণ্ডব নৃত্য আরম্ভ হয়েছে। প্রবল বৃষ্টিতে গাড়ির সামনের কাছে কিছুই দেখা যাচ্ছে না। ওয়াইপার জুড়ে জুড়ে চলছে, কিন্তু কাজ কিছুতেই পরিষ্কার রাখা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় গাড়ি চালালে নিশ্চিত দুর্ঘটনা ঘটবে। গাড়িটা রাস্তার এক পাশে পার্ক করলাম। বসে আছি জানালার পাশে। চোখের ঠিক সামনে টপ টপ করে বড় বড় ফুটার পানি পড়ছে কাচ বেয়ে। তার কিছু দূরেই অঝোর ধারায় সূক্ষ্ম জলকণার বর্ষণ। চারিদিকে কেবল যেন কান্নারে সুর বেজে চলেছে। কয়েকদিনের তীব্র গরমের পর সন্ধ্যার পরের বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে নগরবাসীর। সাগরের পশ্চিমা লঘুচাপের প্রভাবে সন্ধ্যা 7টা নাগাদ বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, এই লঘুচাপের প্রভাবে কলকাতা এবং শিলিগুড়ি শহরের কিছু স্থানে হালকা মাঝারি ও কোথাও বজ্রসহ বৃষ্টি হচ্ছে। এই সপ্তাহের মধ্যে বর্ষার প্রভাব দেশে শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই সময় বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে বলে মানুষকে বৃষ্টির সময় খোলা জায়গা এবং গাছের নিচে অবস্থান না করার অনুরোধ জানিয়েছে আবহাওয়া অফিস। সন্ধ্যা এবং বর্ষণ যেন একে অপরের সৌন্দর্যের প্রতীক।
চারিদিকে বর্ষণ সিক্ত নীরব নির্জন এক পরিবেশ। মেঘমেদুর পরিবেশ আমার মনে এক বিচিত্র অনুভূতির সৃষ্টি করেছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। একটানা বর্ষণ সঙ্গীত আমাকে তন্ময় করে তুলেছে। ফেলে আসা শৈশবের কত স্মৃতি একের পর এক মনে পড়ছে। এমন বর্ষণ মুখর সন্ধ্যায় হয়তো রবি ঠাকুর বলেছিলেন, আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো, গেল রে দিন বয়ে, বাদন হারা বৃষ্টি ধারা ঝরছে রয়ে রয়ে। হ্যালো বিনয়, তোরা কোথায় এখন? কোথায় আছি সেটা তো জানি না। সামনে একটা রাস্তার মোড় দেখতে পাচ্ছি, পাশে সাইনবোর্ডে লেখা পানছি। ঠিক জায়গায় এসেছিস। আর 10 মিনিট সামনে এগুলো হাতের ডান পাশে একটা দুতলা দেরি, নেটওয়ার্কটা কেটে গেল। কিরে, সুজীব কি বলল? কথা তো শেষই করতে পারলাম না, তার আগেই নেটওয়ার্ক কেটে গেছে। বললো আর 10 মিনিট সামনে এগুলোই নাকি একটা দুতলা বাড়ি আছে। তারপর কি যেন বলতে চাইলো, তা তো বুঝতেই পারলাম না। ভালোই হলো, লোকেশনটা ঠিকঠাক জানা গেল। বৃষ্টিটাও একটু ধরেছে। চল এবার এগোনো যাক। বৃষ্টি নামলে সব সময় ছোটবেলার স্মৃতি মনে পড়ে। এই বৃষ্টিতে কতই না আমি ভিজেছি। আজ সময়ের ব্যস্ততায় বৃষ্টিতে আর ভেজা হয় না। মন তো চায় আগের মতোই বৃষ্টিতে ভিজি, কিন্তু জীবনের আগের জায়গায় দাঁড়িয়ে নেই। তবুও হঠাৎ করে নিজেকে বৃষ্টির মাঝে মেলে দিতে মন চায়। দাঁড়া, সুজিব বোধহয় এই বাড়িটার কথাই বলছিল। রাস্তার পাশে গাছগাছালিতে ভরা বাউন্ডারির ভেতর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি পুরনো দোতলা বাড়ি। বিনয়, সুজীবকে একটা ফোন দে তো। আচ্ছা, কল তো যাচ্ছে না। আচ্ছা, দরজায় নক করে দেখি। আমরা দুজন বাড়িটির সদর দরজার সামনে এসে দাঁড়ালাম। খানিক পর একজন এসে দরজা খুলল। তার মুখের দিকে তাকিয়ে আমরা দুজনেই খুবই অবাক হলাম। এই যে 1 বছর আগে উধাও হয়ে যাওয়া আমাদের বন্ধু বিশাল। বিশাল, তুই এখানে? কেমন আছিস তুই? কোথায় ছিলি এতদিন? ওরে বাবা, একসাথে এত প্রশ্ন! ভেতরে আয়, এক এক করে সব উত্তর দিচ্ছি। আচ্ছা চল। ভেতরে এসে বসলাম। খানিক পর বিশালও এসে বসলো আমাদের পাশে। তা বিশাল, কি খবর তোর? সব উত্তর দিচ্ছি, তোরা বস, আমি তোদের জন্য রান্না বসাচ্ছি। না রে, আমরা তো এসেছিলাম সুজীবের বাড়িতে। বিজয়নগরে নাকি ও কিছুদিন আগে একটা বাড়ি কিনেছে। ওখানেই যাচ্ছিলাম ওর সাথে দেখা করতে। এটা সুজীবের বাড়ি ভেবেই এসেছি। এসে দেখি তুই এইখানে। তা বললে হয় নাকি? এতদিন পর তোদের সাথে দেখা, কিছু না খাইয়ে এমনি কিভাবে ছেড়ে দিতে পারি বল? দেখা যখন হয়ে গেছে, পরে এক সময় এসে না হয় খাওয়া যাবে। যা হবে পরে দেখা যাবে। তোরা বস, আমি তোদের জন্য রান্না বসাচ্ছি। বিশালের কথাই রাখতে হলো শেষমেশ। রাতের খাবার শেষে বিছানায় এসে বসলাম। আজ আমরা উঠি। সুজীব নিশ্চয় আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। কি বলিস, এখনই চলে যাবি? হ্যাঁ রে, যেতে হবে এখন। তুইও আয় না আমাদের সাথে, সবাই মিলে একসাথে আড্ডা দিব, খুব মজা হবে। এ বাড়ি ফেলে কিভাবে যাই বল? হ্যালো নীলাঞ্জনা। হ্যাঁ, এসে পৌঁছেছি। খাবার খেয়েছো? সময় বুঝে নেটওয়ার্কও আজ আমার সাথে চোর পুলিশ খেলতে শুরু করে দিয়েছে। বিশাল, রাত তো অনেক হলো, আমরা তবে আসি। ফিরবি তো বটেই, তবে বাড়িতে নয়। কি বলছিস এসব? তুই কি পাগল হয়েছিস? পাগল তো আমি সেদিনই হয়ে গেছি, যেদিন তুই আমার নীলাঞ্জনাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। তোর নীলাঞ্জনা মানে? চুপ কর বলছি। নীলাঞ্জনা আমার বিবাহিত স্ত্রী। ওকে নিয়ে আরেকটা বাজে কথা বললে তোকে এখানেই পুঁতে রেখে দিব। মেরে তো আমাকে অনেক আগেই ফেলেছিস, নতুন করে আর কি মারবি? এই বিশাল, কি বলছিস এসব? তোর মাথা ঠিক আছে তো? ঠিক নেই, কিছুই ঠিক নেই। আমরা ওর মুখোমুখি দাঁড়িয়ে আছি। তার ভাবভঙ্গি কিছুই এখন সুবিধের মনে হচ্ছে না। চোখের পলকেই বিশাল যেন রূপান্তরিত হলো অন্য এক বিশালে। তার গায়ের রং ধূসর বিবর্ণ। কোনো স্বাভাবিক মানুষ তো এমন হতে পারে না। মনে হচ্ছে যেন একটি মৃতদেহ আমাদের সামনে দাঁড়িয়ে আছে। তার গায়ের রং ধূসর বিবর্ণ। কোনো স্বাভাবিক মানুষ তো এমন হতে পারে না। মনে হচ্ছে যেন একটি মৃতদেহ আমাদের সামনে দাঁড়িয়ে আছে।
তার গলায় কাটা দাগ, ঘাড় একপাশে হেলানো, যেন তার গলার হাড় ভেঙে গিয়েছে। রাগান্বিত ভাব তার চেহারায় স্পষ্ট। বিশাল বলে উঠল, তোদের মনে আছে প্রথম যেদিন কলেজে গিয়েছিলাম, নীলাঞ্জনাও এসেছিল সেদিন। এক কথায় প্রথম দেখাতেই আমি ওর প্রেমে পড়ে যাই। তারপর ওর সাথে আমাদের বন্ধুত্ব হলো। সময়ের সাথে সাথে আমি ওর প্রতি আরো দুর্বল হয়ে পড়ি। একটা সময় আমি সিদ্ধান্ত নেই যে আমি নীলাঞ্জনাকে বিয়ে করব। অনেক কষ্টে পরিবারকে ম্যানেজ করেছিলাম। কথা ছিল 1 সপ্তাহের মধ্যেই নীলাঞ্জনার বাড়িতে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যাবে বাবা মা। পরদিনই জানতে পারি নীলাঞ্জনার সাথে বিনয়ের বিয়ে ঠিক হয়েছে। কথাটা শোনার পর আমার মাথায় সেদিন আকাশ ভেঙে পড়ে। আমি নিজেকে সামলাতে না পেরে বাড়ি ছেড়ে কাউকে না জানিয়ে চলে আসলাম আমাদের পৈতৃক এই পুরনো বাড়িতে। ভেবেছিলাম একা থাকলে হয়তো নীলাঞ্জনাকে ভুলে থাকতে পারবো, কিন্তু তা আমার দ্বারা সম্ভব হয়নি। এক পর্যায়ে আমি নিজেকে শেষ করে দিতে বাধ্য হই। ঝুলে পড়ি বাড়ির পেছনের গাছটায়। আজও ভালোবাসি তোমায় নীলাঞ্জনা, অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। বলতে বলতে হাওয়ায় মিলিয়ে গেল বিশাল। আমরা বেরিয়ে আসলাম বাড়ির বাইরে। ভয় নাকি তীব্র মনোকষ্ট ঠিক বুঝে উঠতে পারলাম না। মনটা কেমন যেন ভারী হয়ে আসছে। এটাই হয়তো ভালোবাসা। এই যুগে যদিও এমন ভালোবাসা খুঁজে পাওয়া দুষ্কর, কিন্তু যুগ যুগ ধরে ভালোবাসা ছিল, আজও আছে, হয়তো চিরকাল থেকে যাবে।